স্কুল? জি, ওই পাশের যে ঘরটা, ওই ঘরটা প্রকৃতির পাঠশালা। ওখানে আদিবাসী এবং সব ধরনের শিশুদের, এখানে যে শিশুরা আছে তাদেরকে চেষ্টা করা হয় শিক্ষার আলো, জ্ঞানের আলো, নৈতিকতা, মানবতা, সংস্কৃতি, নিজেকে চেনার জন্য যে চর্চাগুলো দরকার সেগুলো করানোর প্রয়াস আছে এখানে। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রকৃতির পাঠশালা আপনি শুরু করেছেন, এটা কি ওই 2020 সালে শুরু হ্যাঁ, করেছেন? হ্যাঁ, ওই সময় এসে এখানে অবস্থান করি। আমি প্রথমে যখন আসার পর আমার একটা কথাই ছিল এখানকার মানুষদের প্রতি, যে আমি আসলে একটু সুযোগ চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের শিশুদের বা আপনাদের জন্য আমার যতটুক যে সামান্য ক্ষুদ্র যে অর্জন আছে তা আমি আপনাদের জন্য করতে চাই। আপনাদের শিশুদের জন্য যদি আমি একটু সেবা করতে পারি, একটু জ্ঞানের আলো, যেটার ঘাটতি এখানে আমার মনে হচ্ছে, সেটা যদি দেওয়া যায়, আমাকে মাধ্যম করে যদি প্রভু করায়, গুরু যদি করায়, তাহলে আমি করতে চাই, যদি আপনারা আমাকে সুযোগ দেন। তো তারা আসলে, এটা সৌভাগ্য আমার, তারা সবাই খুশি হলেন, তারা রাজি হলেন এবং আমাকে এখানে একটু জায়গা দিলেন থাকার, সহযোগিতা করলেন। তারা সেই ওই পার থেকে, ওই দেশ থেকে বাঁশ কেটে এনে আমাকে একটা কুঁড়ে ঘর তারা করে দিলেন, তারাই নিজ উদ্যোগে জায়গা দিলেন, ঘর করে দিলেন এবং আমি সেখানে অবস্থান শুরু করলাম। এবং আমার যে সাধন ভোজন, আমার নিজেকে চেনার কাজটাও আমি এখানে করতে থাকলাম, পাশাপাশি শিশুরা আমার কাছে আসতে থাকলো। আমি তখন খমক বাজায় আমি প্রতিষ্ঠান করতে চাইছি এমন কিছু না, আমি স্কুল করতে, পাঠশালা কিছুই করতে চাইনি। আমি আমার মতো করে থাকতাম, সাইজির কালাম চর্চা করতাম গোষ্ঠে। সকালে উঠে আমার খমক ছিল, তখন আমি খমক বাজায় চেষ্টা করতাম, চর্চা করতাম। খমকের উপর প্রেম ছিল। তো এই খমকের আওয়াজ আর গান শুনে শিশুরা আসা শুরু করে আমার কাছে প্রথমে। তো একজন, দুজন, তিনজন, চারজন করে দেখে অনেক শিশু আসা শুরু করে। তখন আমি চিন্তা করলাম, এই শিশুরা তো এখনই সঙ্গীত বা সাইজির কালাম বা ভাবে পৌঁছাতে পারবে না, কারণ ভাষাগত সীমাবদ্ধতা আছে, যেহেতু তারা আদিবাসী, তাদের ভাষা সংস্কৃতি আলাদা। তো আমি কোন মাধ্যমে উছিলা করে ওদেরকে নিয়ে এই ভাব দর্শন বা আলোর পথে যেতে পারি। তো তখন ওদেরকে বললাম, তোমার বই খাতা নিয়ে আসবে, আমি তোমাদেরকে পড়াবো। তো এই বাহানাতে তারা বই খাতা নিয়ে আসা শুরু করলো এবং তারা প্রায় 30-40 জন হয়ে গেল। প্রতিদিন ঘুম থেকে উঠে তারা দৌড়ে আমার কাছে চলে আসে। আমার গান শুনে, আমি কি করি দেখে, আমি আবার তাদেরটা দেখি। তাদের ভাব, তাদের সংস্কৃতি, এগুলো বোঝার চেষ্টা করি, তাদের সাথে এটা প্রেম করার চেষ্টা করি এবং অল্প দিনে বেশ গভীর প্রেম হয়ে গেল, যে তারা ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসা, যেতে চায় না। আমিও তাদেরকে নিয়ে একা থাকি, একটা বেশ ভালো সময়, একটা সুযোগ পেলাম নিজেকে বিকাশ করার। এখানে দুই ধরনের আদিবাসী নৃগোষ্ঠী আছে, গারো, হাজং। আর পরবর্তীতে কিছু মুসলিম পরিবার এখানে এসেছে, স্থানান্তরিত হয়ে অল্প কিছু পরিবারও আছে, তাদের বাচ্চারাও আছে। তো এই আমার কাছে ভালো লেগেছে সাইজির যে ভাব, যে সব জাতের, সব ধর্মের মানুষ আসলে তো এক, ওই ভাবটা এখানে আমি অনুভব করতে শুরু করি। হাজং, গারো, মুসলিম শিশুরা আমার কাছে আসে, একভাবে থাকে, আমি একভাবে তাদের সাথে থাকতে চেষ্টা করি। এই জিনিসটা আমার আত্মাকে খুব আনন্দ দিতে থাকে। আর আমাদের এই যে প্রয়াসটা, এই প্রয়াসটার মূল ভাবটা এটাই, যে সবাইকে নিয়ে, যে সংস্কৃতিরই হোক, যে জাতের হোক, আমরা যে এক জায়গাতে, আমরা সবাই মানুষ, সেই মানুষের জায়গাতে যেন আমরা মানবিক হয়ে সহাবস্থান করতে পারি, সেই চেষ্টাটাই আমাদের আসল উদ্দেশ্য এই পাঠশালা বা এই কর্মযজ্ঞের। এখানে আপনি যখন শুরু করেন এটা, এই এই জায়গাটা কি আপনি মানে আপনারা কিনেছেন বা তারা দিয়ে? না, এটা আদিবাসীরা রাজি খুশি হয়ে এই কাজের জন্য অনুদান করেছেন আমাদেরকে। আচ্ছা 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 আচ্ছা।
আর এই কাজের সঙ্গে আর কি কি এই কাজের সাথে এখানকার যারা জায়গা দিয়েছেন তারা যুক্ত, আশেপাশে আদিবাসীরা যুক্ত। আমাদের যেহেতু জাগতিকভাবে কিছু কাজ করতে হয় সেহেতু এই সবাইকে প্রয়োজন, তো তারা সবাই এর সাথে সম্পর্কিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এখানকার আদিবাসীরা আমি যেন করতে পারি, থাকতে পারি, এই জন্য আমাকে তারা তাদের যে যা রসদ আছে, আমি যেহেতু অর্থ বিনিময় করে সেবাতে বিশ্বাসী নই, আমরা প্রেম বিনিময় করা সেবাতে বিশ্বাসী। তো ওই জায়গা থেকে আমি যেহেতু অর্থ নেই না, তারা দিতে চাইলেও না, যেহেতু তারা দরিদ্র আর আমরা যেহেতু সেবা দিতে আসছি, তো তারা আমাকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে। ধান উঠলে প্রতি মৌসুমে তারা আমাকে ধান, চাল দিয়ে, কারো ফল দিয়ে, কারো সবজি দিয়ে, যার যে সামর্থ্য সেটা তারা দেয়। তাদের সকল ধরনের অনুষ্ঠান আয়োজনে আমাকে ভক্তি ভরে তারা গ্রহণ করে, এবং আমি এখানে কোনো আহ্বান করলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমি সবসময় তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাই। আচ্ছা, এখানে মোটামুটি কয়জন বাচ্চা? এখানে ৬০-৬৫ জন হাজং গারো মুসলিম শিশু আমাদের আওতায় আছে, শিক্ষা কার্যক্রম বা সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি এমনিতে কোনো সমস্যা কি ফেস করছেন, মানে এই আদিবাসীদের সঙ্গে কাজ করতে গিয়ে ভাষাগত বা এরকম কিছু? সমস্যা কিছু না, তবে আমি মনে করি এটা সাময়িক কিছু সংকট যেগুলো আমাদের অতিক্রম করতে হয়েছে। যেমন যেহেতু তারা বাংলা ভাষাটা জানে না, তাদের মাতৃভাষা বাংলা না, তো এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আবার বাংলায়, এবং সেটাতে তারা বাধ্য যেহেতু, আর ইংরেজি আছে। তো এখানে আমি কিছু সীমাবদ্ধতা দেখি যে ওরা আসলে জীবন চলার মতো বাংলা জানে, বলতে পারে, কিন্তু জ্ঞান অর্জন করার মতো অতটা কিছু ঘাটতি আছে। তো ওইখানে আমরা কাজ করি যে তারা যেন তাদের ভাষাটা তো অবশ্যই চর্চা করবে, কিন্তু যেহেতু শিক্ষার জন্য বাংলা প্রয়োজন, ইংরেজি প্রয়োজন, তো সেই জায়গাতেও তারা একটু দক্ষ হয়ে উঠুক, যেন তারা জ্ঞানটা অর্জন করতে পারে, জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে। তো সেই জন্য আমি তাদের সাথে শুদ্ধ বাংলায় কথা বলি, তারাও আমার এখানে যতক্ষণ থাকে শুদ্ধ বাংলায় কথা বলে। আবার আমি তাদের সাথে গারো ভাষায় কথা বলার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, তারা আমাকে গারো ভাষা শেখায়। মানে শিশুদেররা আমার কাছে বাংলা ভাষা শেখে, আর আমি ওদের কাছ থেকে গারো ভাষা, হাজং ভাষা শিখি। মানে এইখানে আপনি যে কাজ করছেন, এই কাজের মধ্যে আর কারো কাছ থেকে কি কোনো সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, আমার সৌভাগ্য যে একার পক্ষে তো একটা বড় কর্মযজ্ঞ বা এই মানব জাতির কল্যাণ কারো একার পক্ষে সম্ভব না। একজন চেষ্টা করতে পারে, তার আসলে মানুষ প্রয়োজন। আমার খুবই সৌভাগ্য হয়েছে, আমি তো এখানকার আদিবাসীদেরকে তো পেয়েছি, অবশ্যই পেয়েছি। পাশাপাশি আমি দূর থেকেও আমি অনেক অনুরাগী, আমার সহযোগী পেয়েছি, যারা আমার কাজের সহযোগিতা। তার ভিতরে একজনের নাম না বললেই নয়, সুলতানা রাজিয়া, আমি তাকে মা জননী ডাকি। তিনিও মানব ধর্ম এবং মানব সেবাতে নিয়োজিত। 2020 সাল থেকে তিনিও এই কার্যক্রমের সাথে আমার একজন সহযোগী হিসেবে কাজ করতেছেন। আমাদের যে প্রকৃতির পাঠশালা, এটা তাকে সাথে নিয়েই আমাদের এই কর্মযজ্ঞ, এবং তিনি এখানে থাকতে পারেন না কারণ তার আলাদা কর্মযজ্ঞ আছে। তো তারপরও তিনি যেখানেই থাকেন না কেন আমাদের সাথে সংযুক্ত থাকেন আত্মিকভাবে, এবং সর্বোপরি সহযোগিতাতে থাকেন উনি। এমনিতে কোনো ফান্ড পেয়েছেন কি আপনারা? ফান্ড ওরকম কোনো নির্দিষ্ট ফান্ড উল্লেখ করার মতো নাই। আমাদের এখানে যেটা প্রয়োজন, আমরা নিজেদেরই শিশুদের মাধ্যমে আমাদের কর্মেরই ফল হিসেবে আমরা পেয়েছি এরকম। যেমন আমার শিশুরা ভালো ছবি আঁকে, হ্যাঁ, সেই ছবিগুলো নিয়ে এই যে রাজিয়া সুলতানা মা জননী, তিনি ঢাকাতে চিত্র প্রদর্শনী, আর্ট ক্যাম্প করেছেন, সেখানে ভালো ভালো জ্ঞানী গুণী মানুষরা এসেছে, এবং এই ছবিগুলোই বিক্রি হয়েছে বেশ ভালো মূল্যে। এবং সেই আমাদের শিশুদের আঁকা ছবির টাকা যে আসছে, সেটা দিয়েই আমরা কিন্তু এই যে পাঠশালা ভবন অবকাঠামো আমরা গড়ে তুলেছি। এবং এছাড়াও অবশ্যই কিছু ভালো মানুষ, সৎ মানুষ, উদার মানুষ, যারা আমাদেরকে বিভিন্ন সময়ে খণ্ডকালীন, ক্ষুদ্রকালীন কিছু কিছু সহযোগিতা করেছেন বা করেন, এরকমও কিছু মানুষ আছেন।
সরকারের কাছ থেকেও আমরা হয়তো বড় রকমের কিছু না, নিয়মিত না, কিন্তু অনিয়মিতভাবে কিছু কিছু এখন কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা পাই।